দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চা শিল্প নিয়ে, যেটি আসলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আমাদের দেশের জন্য। আজ চা শিল্প নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, আমরা শুরুতে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই যে বটলিফ, এই ধারণাটা আসলে আপনাদের কিভাবে আসলো এবং আপনারা ট্রেডিশনাল যে টি স্টেট সেখান থেকে বের হয়ে কিভাবে এই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন? ট্রেডিশন টি যেটা রয়েছে আর হলো আমাদের যেটা বটলিফ, এটার মধ্যে পার্থক্যটা বেসিক্যালি হলো গিয়ে যারা ট্রেডিশন টি বেসিক্যালি এটা সিলেট, শ্রীমঙ্গল এবং চট্টগ্রাম অবস্থিত যে বাগানগুলো রয়েছে সেই বাগানের সাথে যারা আপনি ফ্যাক্টরি রয়েছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত যে সকল ফ্যাক্টরি বা যে বাগান তারা হলো ট্রেডিশন। তাদের নিজস্ব বাগানে উৎপাদিত চাগুলো ওখানে আপনি ফ্যাক্টরি প্রসেসিংয়ের মাধ্যমে আপনার পরবর্তীকালে আপনার রিটেল পর্যায়ে বা অকশন মার্কেটে পাঠিয়ে দেয়। আর আমরা যারা বটলিফ তারা হচ্ছিল গিয়ে ক্ষুদ্রতনের বাগান, স্পেশালি পঞ্চগড়, ঠাকুরগাঁ, আপনার লালমনিরহাট। তো ওখানে যে সকল কৃষকরা ছোট ছোট আকারে আপনি কারো হয়তো 500, কারো 10 কারো 1 বিঘা বা 5 বিঘা জমির উপরে, যে সকল জমিতে অনাবাদি ওখানে আবাদ হয় না, সে সকল জমিতে আপনার আবাদ করে যে চা উৎপন্ন হয় সেই পাতাটা আমরা কালেক্ট করি বা বট করি। ওখান থেকে বট লিফের আসলে সূচনা। এবং আপনি দেখবেন যে মঙ্গাপ্রীত এলাকা, এই আমাদের যে এলাকাগুলোতে এখন বটলিফ চা ফ্যাক্টরি বা বটলিফ হচ্ছে, এগুলো কিন্তু আপনি টোটালি মঙ্গাপ্রীত এলাকার মধ্যেই পড়ে। এখন কিন্তু সেই মঙ্গা কিন্তু আর নাই। চা হওয়াতে যারা যেখানে আপনার ধান বা গম অথবা আপনার অর্থকারী যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ওখানে উৎপাদন করতে পারতো না, কারণ এগুলো উঁচু জায়গা এবং ওখানে ইরিগেশন সিস্টেম ছিল না বা ইরিগেশন সিস্টেম নাই। ওখানে পানির প্রবাহ অনেক কম থাকে, যার জন্য সাধারণ রবি শস্যগুলো বা অন্য কোনো আবাদ হতো না। তো ওখানে আপনার যেহেতু পার্শ্ববর্তী যে দেশ সেখানে আপনার চা হচ্ছে, ওইখান থেকে যেহেতু ওখানে হচ্ছে এখানে হতে পারে, তৎকালীন সময়ে আপনার যে ডিসি মহোদয় ছিল পঞ্চগড়ে, তার আসলে এটা ঐকান্তিক প্রচেষ্টার কারণে কিন্তু ওই সময় আপনার তারা একটা প্ল্যানিং করে বা একটা এক্সপেন্স হিসেবে কিন্তু এনেছিল। আনার পরবর্তীকালে আপনি এটা 2009 সাল থেকে এটা ব্যাপক আকারে আপনি ওখানে সমৃদ্ধি লাভ করে এবং বর্তমানে টোটাল যে চায়ের যে বাংলাদেশে ন্যাশনাল কালেক্টিভিটি, এটার কিন্তু 25% মতো প্রায় কিন্তু আসে হলো পঞ্চগড়, উত্তরবঙ্গ থেকে এই চাটা। আচ্ছা, আমরা আসলে একটু গুণগত মান নিয়েও কথা বলতে চাই যে আসলে আপনাদের এই বটলিফ থেকে আপনারা কেমন লিফ সংগ্রহ করছেন এবং সেখান থেকে যখন চা উৎপাদন হচ্ছে আসলে ওটার গুণগত মানটা কেমন মনে হচ্ছে আপনাদের? খুবই চমৎকার কথা বলেছেন। এটা নিয়ে আমরা আসলে আমাদের অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আমরা যারা আছি এই সেক্টরে এটা প্রতিনিয়ত এটা যুদ্ধ করে যাচ্ছি। আপনার ট্রেডিশন চা আর বটলিফ চায়ের মধ্যে পার্থক্যটা তো অবশ্যই রয়েছে, কারণ ট্রেডিশন চা যারা করেন তাদের নিজস্ব বাগানের আপনার একটা নির্ধারিত জায়গার মধ্যে বা তারা ওখান থেকে কালেক্ট করে আপনি পাতাটা রিফাইনিং করার পরে চাটা বানায়। তো যার ফলে তারা কিন্তু টোটালটা কন্ট্রোল করতে পারতেছে কখন কোন গাছের পাতাগুলো চয়ন করতে হবে আর কোনটা তাকে রেস্ট দিতে হবে। কিন্তু আমাদের বেলা যেটা হচ্ছে, আমরা করি কি, কারো থেকে হয়তো আপনার 500 কেজি চা আমরা নিয়ে আসি, কারো থেকে হয়তো 200 কেজি পাই, কারো হয়তো 50 কেজি পাই, সবগুলো কিন্তু আমাদেরকে নিতে হয়। তখন আপনার ওই কোয়ালিটি, পাতার কোয়ালিটি কিন্তু তারতম্য হয় এবং এটা স্পষ্ট যারা চা সেক্টরের সাথে জড়িত, মানে চায়ের পাতার উপরেই কিন্তু অনেকাংশে নির্ভর করে হচ্ছিল গিয়ে আপনার গুণগত মানটা। আমি মনে করি যে অন্তত 75 থেকে 80% ডিপেন্ড করে হলো চায়ের পাতার গুণগত মানের উপর। আমরা কিন্তু ওইটার উপরে আমাদের খুব একটা কন্ট্রোল নাই। তবে আশাবাণী হচ্ছিল গিয়ে বর্তমান যে টি বোর্ডের চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে চা বোর্ড এবং স্থানীয় যে প্রশাসন এবং আমরা সবাই কিন্তু এটা কিন্তু অ্যাড্রেস করতেছি কীভাবে আমাদের কোয়ালিটি বা মানটা কীভাবে আপনার ভালো করা যায়। আগে যেটা দেখেছি 1 হাত পরিমাণ কাঁচা পাতা কেটে নিয়ে আসতো আমাদের কাছে, আমাদের কিনতে হতো, কিন্তু এখন কিন্তু কৃষকরা বা চা চাষিরা অনেক সচেতন হয়েছে। চায়ের মূল প্রতিপাদ্য হচ্ছিল দুটি পাতায় একটি কুড়ি, এই হলো চা। কিন্তু এখনও পঞ্চগড়ে অনেকাংশেই আপনার 4 পাতা, 5 পাতা, 6 পাতা নিয়ে আসে, যার জন্য কোয়ালিটি ওইভাবে কন্ট্রোল করা যায়নি। তবে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছিল গিয়ে আপনার আধুনিক মেশিনের মাধ্যমে আপনার পাতাটা চয়ন করছি। এটা আপনার প্লাকিং মেশিন, যার জন্য তখন ছোট পরিমাণ পাতাই কিন্তু আপনি কেটে আসতেছে, যার জন্য চায়ের মান উন্নত হচ্ছে এবং আমরা কিন্তু আশানুরূপ প্রাইসও পাচ্ছি এখন। কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আপনি আগে মানুষে
বা যারা কৃষক তারা আপনার হাতে কাঁচি দিয়ে ধান যেভাবে কাটে সেভাবে কিন্তু কেটে নিয়ে আসতো পাতাগুলো, যার ফলে যখন মুঠ দিয়ে ধরে আর কাঁচি দিয়ে কাটে তাহলে একটা পাতা প্রায় আপনার 6-7 পাতা বিশিষ্ট কিন্তু ডাল নিয়ে আসতো আমাদের কাছে, আমরা ওইটা নিতাম। এখন আপনার প্লাকিং সিস্টেম হওয়ার কারণে মেশিনের মাধ্যমে এখন অলমোস্ট 2টা পাতা 1টি কুড়ি বা 3 পাতা 4 পাতা কিন্তু আসতেছে, যার জন্য আমরা কিন্তু অকশন মার্কেটে এই ট্রেডিশন যে চা আপনি সিলেট, শ্রীমঙ্গল আর চট্টগ্রাম তাদের সাথে কিন্তু কম্পিটিশন করে আমাদের চা কিন্তু ভালো পরিমাণ বিক্রি হচ্ছে। আচ্ছা, কি মনে হয় আসলে আপনাদের এই সেক্টরটার সামনের দিকে সম্ভাবনা কতটুকু, যে আরো বৃহৎ পরিসরে করা যায় কিনা বাংলাদেশের অন্যান্য জায়গাতে? দেখেন আমাদের কিন্তু মোরাললেস $55 বিলিয়ন মতো আমরা রপ্তানি করি। হ্যাঁ, যে সকল রপ্তানি করি এর মধ্যে সিংহভাগ হচ্ছিল পোশাক শিল্প, প্রায় $40 বিলিয়ন মতো আমরা পোশাক শিল্প থেকে আমরা রেভিনিউ আর্ন করি বা আপনার ফরেন কারেন্সি আর্ন করে থাকি। এখন একটা পোশাক শিল্পতে যে সকল উপকরণ আমরা ব্যবহার করে থাকি তার মোস্ট অফ দেম কিন্তু আমরা আবার আপনার এলসির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করি। আপনি কটন থেকে শুরু করে আপনার বাটন, জিপার, আপনি সব কিছু কিন্তু আমদানি নির্ভর, এবং যে মেশিনটা দিয়ে আপনার একটা গার্মেন্টস তৈরি করে সেটাও কিন্তু আমদানির উপর ডিপেন্ড করে। তো ওইখানে আমাদের ভ্যালু এডিশন কতটুকু করতেছি নিজের থেকে আপনার কিন্তু খুব একটা ওখানে আমরা এডিশন করতে পারছি না। সবগুলো কিন্তু আমদানি নির্ভর প্রোডাক্ট থেকে পরে আমরা একটা প্রোডাক্ট রূপান্তরিত করে ওইটা এক্সপোর্ট করার পরে যে টাকাটা আসে সেটা আমরা আর্ন করি। দ্যাট মিনস হচ্ছে যদি $40 বিলিয়ন আমরা এক্সপোর্ট করে থাকি তাহলে এটার পিছনে প্রায় $35 বিলিয়ন কিন্তু আমরা অন্য প্রোডাক্ট আমদানি করে ওই $40 বিলিয়ন আমরা অ্যাচিভ করে থাকি। তো চাটা কি দেখেন, চা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের দেশীয় একটি সোর্স থেকে আসে। বাংলাদেশে এমনি কিন্তু মিনারেল খুব একটা নাই। অন্য দেশে রয়েছে আপনার কপার রয়েছে, গ্যাস রয়েছে, আপনার ফুয়েল রয়েছে, সিলভার রয়েছে, কিন্তু বাংলাদেশের সেক্টরে বাংলাদেশে শুধুমাত্র আমাদের ম্যান পাওয়ার রয়েছে, আর কিন্তু খুব একটা বেশি নাই। তো সেই হিসাবে কিন্তু চাটা কিন্তু একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করার। কারণ হচ্ছে চায়ের আপনি সিংহভাগে 100% হচ্ছে লোকাল থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। মানে এবং যে সকল জায়গাতে চাটা হয় সেই সকল জায়গাতে কিন্তু অনবাদী অন্য কোনো শস্য থেকে শুরু করে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু ওখানে আপনি উৎপাদন হবে না। তো সেই সকল জায়গাতে কিন্তু চাটা হয়ে থাকে। সেই জায়গা থেকে যদি আমরা ওটাকে গভর্নমেন্টে যদি প্রপারলি আপনার এটাকে রিসার্চ করে ডেভেলপ করে আপনার যদি ভালো একটি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আপনারা কম্পিটিশন করে যদি আমরা ন্যাশনাল মার্কেট নিয়ে আসতে পারি, বিশাল সম্ভাবনা রয়েছে সারা ওয়ার্ল্ডে। এখন না, এখানে শুধু গভর্নমেন্টকেই কেন করতে হবে? আপনারা যারা উদ্যোক্তা আছেন মানে তারা কেন করতে পারছেন না? এই জায়গাতে আপনার $52 বিলিয়ন আপনি ছাড়া ওয়ার্ল্ডে চায়ের মার্কেট, সেখানে আপনার বাংলাদেশ থেকে আপনার $4.5 মিলিয়ন মাত্র এক্সপোর্ট করি আমরা। বড় একটা মার্কেট হচ্ছিল গিয়া পাকিস্তান। আপনি বিগত সময়ে আপনার সঙ্গত কারণে যে সরকারের যে ওই যে লাস্ট যে সরকার ছিল সেই সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না বিধায় কিন্তু আমরা বড় একটা মার্কেট হারিয়েছি চা থেকে। এখন কিন্তু সুযোগ রয়েছে ওই মার্কেটে ধরার জন্য, কিন্তু এখন আমাদের ব্যক্তি পর্যায়ে যে সেক্টর কাজ করে তাদের থেকে কিন্তু সেই পর্যায়ে নেগোশিয়েট করা সম্ভব না। বাইলেটারাল মিটিংগুলো কিন্তু প্রথমত গভর্নমেন্ট থেকেই আপনি ইনিশিয়েটিভ নিতে হয়, তারপর হয়তো আমরা সাপোর্ট দিলাম, কিন্তু ওই উদ্যোগটা প্রথমে গভর্নমেন্টকে নিতে হবে। এই যে ট্যারিফ আপনার ইম্পোজ করেছে আপনার আমেরিকা 35% করেছে, এটা একটা ব্যবসা হিসেবে কিন্তু আমরা সরাসরি আমেরিকান গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে পারবো না, গভর্নমেন্টকে করতে হবে। ঠিক তদ্রুপ চায়ের ডেভেলপ করার জন্য আপনার বাইরের মার্কেটে বিক্রি করার জন্য ফার্স্ট ইনিশিয়েটিভটা গভর্নমেন্ট নিতে হবে। সেই সাথে আমরা যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি প্রপারলি কাজ করি তাহলে ডেফিনেটলি আমরা এক্সপোর্টও করতে পারবো। আচ্ছা, এখন আপনাদের যে বাজারটি রয়েছে মানে দেশীয় পর্যায়ে, তা আপনারা কি মনে করছেন যে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা গেলে আপনারা সরবরাহ ঠিক রাখতে পারবেন? আমাদের চায়ের মার্কেট কিন্তু ডে বাই ডে বাড়ছে। হ্যাঁ, আপনি দেখবেন এখন কিন্তু একটা রিক্সা থেকে শুরু করে দিনমজুর বা একেবারে ড্রয়িং রুমে যারা বিলাসী জীবনযাপন করে তারা কিন্তু চা সবাই পান করি আমরা, এবং এই চায়ের পরিমাণ প্রায় আপনার 110 মিলিয়ন কেজি চা আমরা কনজিউম করি, এবং এর সিংহভাগকে 100% এই মোরাললেস আমরা এখানে লোকালি আমরা তৈরি করি। এটা যদি বাড়ে, এটা বাড়লে কিন্তু যদি আমরা কনজিউমটা কিন্তু আর বাড়ানো সম্ভব না খুব একটা। মানে রাতারাতি কিন্তু চা আমি 2 কাপ চা খাই দিনে, আমি 4 কাপ চা খাবো না, কিন্তু যেটা হবে আমরা কিন্তু প্রোডাকশনটা বাড়াতে পারি। এখনও সিলেট অঞ্চলে আপনার এই চট্টগ্রাম অঞ্চলে কিন্তু অনেক জায়গা রয়েছে চা চাষের উপযোগী, কিন্তু ওটা ওইভাবেই পড়ে আছে। ওইগুলো যদি আমরা প্লান্টেশন করি চা প্লান্টেশন, তাহলে চায়ের মার্কেটটা কিন্তু আপনার ফ্লোটা বেড়ে যাবে। ওইটা থেকে যে ফ্লোটা পাবে সেটা যদি আমরা এক্সপোর্ট করতে পারি তখনই আমাদের একটা ভালো একটা রেভিনিউ আসবে। আর যদি শুধুমাত্র ফ্লো বাড়ালাম যে এক্সপোর্ট না করি তাহলে কিন্তু আমাদের দেশীয় বাজারে কিন্তু আপনার চা এক্সেস হবে, তখন কিন্তু আমরা একটা
মার্কেটটা এখন যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা থাকবে না। কারণ ডিমান্ড এবং সাপ্লাই ওটার সাথে ব্যালেন্সটা যদি না থাকে তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই আমাদের ওখানেও আপনার নজর দিতে হবে যে সকল জায়গাতে আপনি এখনও চায়ের জায়গা রয়েছে আপনার উৎপাদনের বা চায়ের সম্প্রসারণের ব্যবস্থা আছে কিন্তু আমরা নিচ্ছি না, সেটা বাড়াতে হবে। পাশাপাশি এক্সপোর্টটা কনফার্ম করতে হবে। যদি 110 মিলিয়ন চা আমরা এখন তৈরি করছি, এটাকে 20 মিলিয়ন চা ইজিলি আপনার রূপান্তর করা সম্ভব সহসাই 1 বছরের মধ্যে। সেই ক্ষেত্রে সেটা কিভাবে আপনার হঠাৎ করে আমাদের পঞ্চগড় মানে উত্তরবঙ্গে যেটা হচ্ছে, উত্তরবঙ্গে চাগুলো আপনার প্রপার মেনটেন করে। কারণ হলো গিয়া সিলেট, শ্রীমঙ্গল বা আপনার চট্টগ্রাম কিন্তু ওই মেনটেন করে না। কারণ এখানে হয় কি, উত্তরবঙ্গে চাগুলো কৃষকদের প্রান্তিক লেভেলের যে চাষিগুলো তারা কিন্তু আপনার ক্যারিং করে। তো তার কারো হয়তো 10 শতক জায়গা, সে কিন্তু সকালে দেখতেছে একবার, দুপুরে আরেকবার দেখতেছে, ঘুমানোর সময় আরেকবার একটু বাগানটা দেখে ঘুমোতে যায়। কিন্তু যেটা কিনা আপনার এই সিলেট, শ্রীমঙ্গল কিন্তু সম্ভব না। তাদের হলো গিয়ে এক একটা বাগান হচ্ছিল গিয়ে আপনার 3000 বিঘা, 3000 একর, এরকম বড় বড় বাগান। তাদের পক্ষে সম্ভব না আপনার এভাবে মেনটেন করা। যার জন্য উত্তরবঙ্গে কিন্তু আপনার চায়ের কিন্তু উৎপাদন কিন্তু অনেক বেশি। তো ওখানে কিন্তু আপনি আজকে চা লাগালে আপনি মোটামুটি আপনার 1.5 বছরের মধ্যে কিন্তু আপনার চায়ের কিন্তু একটা ফল পাবেন। আজকে যদি একটা চা গাছ রোপণ করা হয়, ওখান থেকে 1.5 বছরের মাথায় কিন্তু আপনি চা পাতা আপনি প্লাকিং করতে পারবেন। এর জন্য বলছি আর কি, যদি আপনি রাতারাতি মানে 1.5 বছরের মধ্যে কিন্তু আমাদের উৎপাদন বাড়ানো সম্ভব। এবং সেটা যদি আমরা আগে এনশিওর করতে হবে সেই পরিমাণ চা আমরা এক্সপোর্ট করবো কিনা, করতে পারবো কিনা। বিভিন্ন সময়ে দেখা যায় যে বাংলাদেশে যে চাগুলো আমরা অ্যাভেলেবেল দেখি, যারা কনজিউম করেন, কনজিউমাররা বলেন যে সবচেয়ে ভালো প্রোডাক্টই বিদেশে রপ্তানি করা হয়। এক্ষেত্রে আসলে এটা কি একটা ভ্রান্ত ধারণা কিনা? আমাদের দেশে তো এখন এরকম ধরনের কাস্টমার রয়েছে যারা কিনা আপনার বাইরে থেকে ইম্পোর্ট করে অনেক কিছু আপনার করে। আমাদের একটা ডেটস বা আপনার যদি দেখি খেজুর আপনার 9,000 টাকা কেজি পর্যন্ত খেজুর রয়েছে। সেই কাস্টমার কিন্তু বাংলাদেশে আছে এখন। তো চা যার ডিমান্ড আপনার কাস্টমার ইন্টারেস্ট উপর বেস করে আসলে এখন তার প্রোডাক্ট। এখন কিন্তু অনেকে চা আপনার বাইরের চা, ইংল্যান্ডের চা এখানে অনেকেই আছে। বাংলাদেশের লোকাল মার্কেটে কিন্তু চা পাওয়া যায়। আমরা যদি তাদের পার্সেন্টেজটা যদি চিন্তা করি, খুব কম পার্সেন্ট, সেটা আপনার লেস দেন 1%। আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা করি আমাদের দেশে আপামর জনসাধারণের, তাহলে কিন্তু আমাদের যে ট্রেডিশন চা বা আমাদের যে আমরা বড লিফ চা, এগুলো কিন্তু দিয়ে কিন্তু 99% অ্যাচিভ করি। আর ওটা হচ্ছিল গিয়া মানে এক্সাম্পল হয়তো আপনি হয়তো মানে লেস দেন 0.11% হয়তো কিছু বিদেশ থেকে আমদানি করে যা হয়তো চা খায়, বা হয়তো কেউ বিদেশে গেলেন বেড়াতে, সে হয়তো নিয়ে আসে। ওটার সাথে আসলে কম্পেয়ার যদি করেন তাহলে আমরাও সেই পর্যায়ে এখনও পৌঁছতে পারিনি। কারণ ওদের প্যাকেজিং থেকে শুরু করে তারপরে টোটাল প্রেজেন্টেশন ওইটা অন্য মাত্রায়, এবং তাদের তো দামও অনেক। আমি সেদিন দেখলাম যে একটা চা প্যাকেট, যেখানে আমরা চিপ প্যাকেট যেগুলো বলি, সেটা হয়তো আপনার 4 টাকা 5 টাকা পড়ে আমাদের এখানে, আর ওখানে হলো পরে $1 মতো একটা টি ব্যাগের চা। তো আমাদের কটা শ্রেণী মানে কত শতাংশ লোক আছে সেটা কনজিউম করার মতো। ওটা দিয়ে কনসেন্ট্রেট না করে আমাদের যেটা ট্রেডিশন চা, সেটা কিন্তু আপনার কোয়ালিটি বাড়ানো সম্ভব এবং বাড়ছে। আমি যেহেতু বড লিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনে আমি সেক্রেটারি জেনারেল, তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কাজ করছি। ইতিমধ্যেই আমরা জাপান থেকে প্লাকিং মেশিন নিয়ে এসেছি, কীভাবে আপনার পাতা, ছোটো পাতা আপনার চয়ন করা যায়, ওই নিয়ে কাজ করছি। এবং টি বোর্ডের চেয়ারম্যান রয়েছে, উনিও দেখছেন কীভাবে আপনার আরও গুণগত মানসম্পন্ন চা আমরা তৈরি করতে পারি, সে বিষয়ে উনারও বিশেষ নজর রয়েছে। এছাড়া আমরা স্থানীয় যে ডিসি প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলছি যে প্রপার যে বিদ্যুৎ থেকে শুরু করে আদার্স যে সুবিধাগুলো যেন আমরা কন্টিনিউ পাই, সেই ব্যাপারে আমরা কিন্তু প্রতিদিন যোগাযোগ করছি। এবং এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে গতবার ফ্লোর প্রাইস ছিল 160 টাকা অকশন মার্কেটে, এবার কিন্তু এটা চলে এসেছিল 180 টাকা। আচ্ছা, তো আমাদের গুণগত মান, এবং আমরা কিন্তু কম্পিটিশন করে ট্রেডিশন যে চা মার্কেট রয়েছে তাদের সাথে কম্পিটিশন করে আমরা বিক্রি করছি। এবং এই গত কালকে আমরা প্রতি সপ্তাহে আপনার একটা চট্টগ্রাম অকশন মার্কেটে অকশন হয়, সেটা হচ্ছিল গিয়া সোমবার। জাস্ট আপনার লাস্ট যে সোমবারের রেজাল্ট হচ্ছিল গিয়ে আমাদের অলমোস্ট 90% চা সোল্ড আউট হয়েছে। আপনি ওদের সাথে কম্পিটিশন করেই, শ্রীমঙ্গল, সিলেটের সাথে এবং চট্টগ্রামের সাথে কম্পিটিশন করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা নিঃসন্দেহে আপনাদের এই বডটি শিল্পের জন্য একটি ডেফিনেটলি ভালো সংবাদ। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে এই সেক্টরে যারা আসলে বিজনেস করছেন, বলা হয় সবাই বেশ বড় অঙ্কের একটি পুঁজি নিয়ে এখানে এসেছেন।
তো নতুনরা যদি আসলে আপনার এই বটলিফ ফ্যাক্টরিতে আগ্রহী হয়, সেক্ষেত্রে আসলে আসার সুযোগ আছে কিনা, নাকি এটি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ? সারা বিশ্বে এখনো আছে, বাংলাদেশে এটা ছিল। এটা চা রাজকীয় ব্যবসা সত্যিকার অর্থে। চা স্টেটের যারা ওনার, তারা আপনার বিশাল ইনভেস্ট করে থাকে। সেই হিসেবে আমরা যারা বড লিফে আছি তাদের কিন্তু সেই পরিমাণ আমাদের যেহেতু আমাদের চা বাগান নেই, আমরা শুধুমাত্র ফ্যাক্টরি, তো এখানে কিন্তু সুযোগ রয়েছে বিনিয়োগ করা। ইতিমধ্যে আপনার 60টার অধিক আপনার নিবন্ধন হয়েছে বাংলাদেশ চা বোর্ডের মাধ্যমে। 32টা ফ্যাক্টরি অলরেডি আপনার এক্সিকিউশন ফাংশনাল রয়েছে। তো কাজেই 32টা পরে আরও আস্তে আস্তে কিন্তু প্রতি মাসেই বা 2-3 মাস অন্তর বা প্রতি বছরে কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টরি স্টিম লাইনে চলে আসতেছে, এবং এটা উন্মুক্ত, সবাই করতে পারবে। তবে আমি মনে করি পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে আপনার বিনিয়োগটার জন্য আপনার কনফার্ম রিটার্ন আসে, সেইটা মনে করে বিনিয়োগ করতে হবে। আমাদের যেটা একটা টেন্ডেন্সি, বাংলাদেশের এক জায়গায় যদি কেউ দেখে যে একটু লাভ, তাহলে সবাইকে ঝাঁপিয়ে পড়ে, তখন এটা লস সেক্টরে পরিণত হয়। এটা যেন না হয়, কারণ আদতে সত্যিকার অর্থে, কারণ চা তো আপনি ইচ্ছা করলেই যে কোনো জায়গাতে লাগাতে পারবেন না, নির্দিষ্ট জায়গাতে লাগাতে হবে। চা যদি আপনার ওয়াটার ব্লক বলে, যদি একটা জায়গার মধ্যে পানি যদি আপনার আবদ্ধ থাকে কিছুক্ষণের, মানে 1-2 দিন, তাহলে চা গাছ কিন্তু মারা যাবে। তো পঞ্চগড়ে কিন্তু সকলটা সমতল জায়গা, যদি আপনার উঁচু জায়গা সমতল, নিচু জায়গাতে চা লাগান তাহলে কিন্তু চা গাছ থাকবে না। আমাদের এরিয়া আয়তন, এটা নির্দিষ্ট আয়তন, তো ওইটার উপর বেস করেই কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো। টিবোর্ডকে বলবো যে ফ্যাক্টরি নিবন্ধন দেওয়ার পূর্বে ডেফিনেটলি আপনার যে উৎপাদন, চায়ের যে কাঁচা পাতা যে উৎপাদন বা যে পরিমাণ, সেটা নির্ণয় করেই কিন্তু আপনার বড লিফটি ফ্যাক্টরি নিবন্ধন দেওয়া উচিত। তাহলে সবাই যে আসলো তাকে যদি দেওয়া হয়, তাহলে এটা ইনব্যালেন্স হয়ে যাবে। দেখা যাবে আপনার উৎপাদন কম, আপনার ফ্যাক্টরি বেশি। আপনারা সরাসরি উৎপাদনের সাথে খুব একটা সম্পৃক্ত না, তো সেক্ষেত্রে আপনারা কোনো সাজেশন দিয়ে থাকেন কিনা যারা আসলে উৎপাদনের সাথে জড়িত, যাদের থেকে আপনারা সেটি সংগ্রহ করছেন, তাদেরকে কোনো সাজেশন কিংবা তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া? তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি। আমরা বিভিন্ন এনজিও রয়েছে, টিবোর্ড রয়েছে, আমরা নিজেরও প্রশিক্ষণ দিচ্ছি। আমরা এই 21শে মে যে আপনার বাংলাদেশ চা দিবস হলো, সেখানে আমি জাতীয় পুরস্কার পেয়েছি সর্বোচ্চ উৎপাদক হিসেবে। তো আমরা কৃষকদের মাঝে কিন্তু এই যে প্লাকিং মেশিন, জাপান থেকে সরাসরি আমরা আমদানি করে কিন্তু প্লাকিং মেশিন সরবরাহ করেছি, কিভাবে আপনি ভালো পাতা আনা যায়। এগুলো অপারেট করে কারা? কৃষকরা অপারেট করে। এটা আপনার খুব স্মুথলি, আপনার ইজি অপারেশন, যার জন্য তারা করতে পারে। আর হচ্ছিল গিয়ে কীভাবে আপনার পাতা পরিচর্যা করতে হয়, কখন আপনার পাতা প্লাকিং করতে হবে, একটা পর্যায়ে যখন ডিসেম্বরে দিকে টোটাল প্রুনিং করতে হয়। প্রুনিং করলে আপনি গাছটা যত প্রুনিং করবে ভালোভাবে, তাহলে পরবর্তীকালে ভালো মানের পাতা ওখান থেকে বের হবে। ওইটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লোক রয়েছে এবং কয়েকটা এনজিওর সাথে আমরা এমইউ করেছি, তারাই এসে আমাদের সাথে মিলে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আচ্ছা, এই পাতার মান যাচাইয়ের পরিমাপকটা কি আসলে, আপনারা কিভাবে সেটি? বলোমিটার বলা হয়। আপনার এটা 2টি পাতা 1টি কুড়ি হচ্ছিল গিয়ে মেইন থিম। আর এরপরও যদি আপনার যে অংশটা আপনার বাঁকা করলে যেটা ভেঙে যায়, ওইটা হলো গুড লিফ। আপনার ডাল যখন নিয়ে আসবেন, তখন আপনি এভাবে ধরে আপনি একটু ব্যান্ড করবেন, তখন একটা পর্যায়ে ভেঙে যাবে। যদি ভেঙে যায় নিজে যতটুকু ভাঙে, ওইটুকু হলো গুড লিফ। আর বাকিগুলো কিন্তু আমি চার জন্য প্রয়োজন। এটা হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাডিশন নিয়ে আমরা এইভাবে করি। প্রপারলি আপনার ওয়েদারিং থেকে শুরু করে প্রসেসগুলো করায়, তাহলে আপনি ভালো মানের চা পাওয়া যাবে নিঃসন্দেহে। উত্তরবঙ্গে যেসব জেলায় এখনো পৌঁছায়নি, সেগুলোতে আপনারা ভিজিট করছেন কিনা, কিংবা সেগুলোতে উৎপাদনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? বাংলাদেশ তো এমনিতেই আপনার আমাদের ডেন্সিটি তো অনেক হিউজ ডেন্সিটি, এবং আপনার জমির পরিমাণ কম। আমরা কিন্তু নিরুৎসাহিত করি যে সকল জায়গাতে জমিতে আপনার ধান হয় বা আপনার অন্যান্য ফসল হয়, সেগুলো যেন চায়ের মধ্যে আনা না হয়। চা বেসিক্যালি আপনার যে সকল জমিতে আপনার অন্যান্য আপনার রবি শস্য থেকে শুরু করে অন্যান্য ফসল যেখানে না হয়, সেখানে উৎপাদন করলে একেবারে দেশের অন্যান্য যে আপনার ফসল তাদের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে না, এবং পাশাপাশি আবাদি হয় না, সেখানে আপনার আবাদ হলো, এটা দেশের মঙ্গল। কিন্তু আমরা যদি সকল জমিতে চা চাষ করি, তাহলে অন্যান্য ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এটা আপনি ওখানকার কৃষি বিভাগ যে আছে, সেও আপনি তদারকি করে, কারণ শুধুমাত্র যে সকল জমিতে শুধু চা হওয়ার মতো, ওগুলোকেই আপনার অ্যাড্রেস করে যেন ওখানে লাগানো হয়। আর যে সকল জমিতে আপনার ফসল হয়, ধান হয়, সেখানে যদি মাটি ভরে উঁচু করে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের আবার চায়ের থেকে আমাদের চালের মধ্যে গিয়ে এটা এফেক্ট পড়বে। তো ওইটাকে আমার খেয়াল রাখতে হবে, শুধু বাড়ালেই হবে না।
আমরা যেটা করি একটা ধান যখন রোপণ করা হয় তাহলে 3 মাস সময় লাগে বা 4 মাস পরে আপনি কাটা হয়, তারপরে গিয়ে ডিপেন্ডস করলে গিয়ে আপনার আবহাওয়ার উপর ডিপেন্ডস করে অনেক কিছু, তারপরে হচ্ছে গিয়ে তারা মাঠে নিয়ে যায়। আমরা যেটা করি চা উৎপাদন হলে চা পাতা কেটে আমরা কিন্তু নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু আমরা তুলে নিয়ে আসি পাতাগুলো, সেই সাথে আপনার প্রতিদিন কিন্তু নগদ পেমেন্ট করে দিই, যার জন্য এমন ফসল কিন্তু আর কোথাও নাই বাংলাদেশে। আপনি যাই দেখেন আপনার হয়তো বাজারে নিয়ে যেতে হবে অথবা আপনার কথা বলতে হবে যে ভাই আমার থেকে কিনবেন কিনা। আমরা কি করি, আমরা প্রতিনিয়ত ফার্মারদের সাথে নিজেরা কথা বলি ভাই আপনার যে বাগান রয়েছে সেই বাগানে আপনার হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, আপনি এখন কাটেন। উনি কাটে, আমরা গিয়ে গাড়ি দিয়ে নিয়ে এসে ওনার পেমেন্টটা করে দিই। তো যার জন্য স্বাভাবিকভাবে কৃষকরা দেখে উৎসাহিত হয়ে এই কাজগুলো করেছিল 2-3 বছর আগে। নিচু জমি অনেকে ভরে আপনি চা লাগিয়েছিল, এটা কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে কৃষি বিভাগ থেকে, এবং আমার মনে হয় এটাই ঠিক, কারণ তাহলে অন্য ফসলের উপর কিন্তু এফেক্টটা পড়বে। আপনি আছেন দীর্ঘদিন এই সেক্টরে ভালো মন্দগুলো আপনারা দেখছেন, তো আসলে সমস্যা কিংবা চ্যালেঞ্জ আসলে কি কি ফেস করছেন এই কারখানা পরিচালনা করতে গিয়ে? বড় একটা চ্যালেঞ্জ হচ্ছিল গিয়ে আপনার পাওয়ার নিয়ে। পাওয়ার আপনার চা হচ্ছিল গিয়ে একটা দুইটা কিন্তু প্রকৃতি চায়ের মধ্যে। একটা হচ্ছিল গিয়ে আপনার এটা একদিকে এগ্রিকালচারাল প্রোডাক্ট, আবার একদিকে কিন্তু আপনার শিল্প, দুইটা কিন্তু ভারসাম্য। যখন আমরা প্লাকিং করে আপনার পাতাটা নিয়ে আসি ফ্যাক্টরিতে, ওইটা আপনার অ্যাগ্রো বেস প্রোডাক্ট পাতাটা, কিন্তু যখন এটাকে আপনার প্রসেসিং করে নিয়ে আসি এটা কিন্তু শিল্প। এই পাতাটা কিন্তু আপনি ইচ্ছে করলেই আপনার 2 দিন কিন্তু রাখা যাবে না। আমি যখন পাতাটা কাটা হয় আপনার একটা সার্টেন সময়ের জন্য আমি রাখতে পারবো, টাফ বলে যেখানে পাতাটা প্রথমে রাখা হয়, সেটা কিন্তু হয়তো বা স্থায়িত্বকাল সর্বোচ্চ আপনার 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা, ডিপেন্ডস করে পাতার ময়েশ্চারের উপরে। তো সর্বোচ্চ হয়তো আপনার 16 ঘন্টা রাখতে পারবেন। এরপরে যদি আমি রাখি তাহলে পাতার যে মেইন যে আপনার অর্গানগুলো বা মেইন যে আপনার এই চায়ের যে টেস্ট সে নষ্ট হয়ে যাবে। তো আমার ওই সময়ের মধ্যে কিন্তু এটাকে প্রসেস করে চায়ে রূপান্তরিত করতে হবে। এখন ওই প্রপার সময়ে আপনি হয়তো এই পাওয়া গেল না, তখন কিন্তু আমরা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ি। বিশেষ করে বিদ্যুৎ, এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে আমাদের উত্তরবঙ্গে আমাদের ওখানে কিন্তু আপনি নাই, গ্যাস নাই, যেটা কিনা আপনার সিলেট, শ্রীমঙ্গল বা আপনার চট্টগ্রাম রয়েছে, যার জন্য আমাদের প্রতিটা সম্পূর্ণভাবেই আমরা বিদ্যুতের উপর নির্ভর আর কয়লার উপর নির্ভর, এবং কয়লার মার্কেটটা টোটালি আনপ্রেডিক্টেবল। এটা আপনি ইম্পোর্ট বেস, ইন্দোনেশিয়া থেকে আফ্রিকা থেকে কয়লা আমদানি হয়। তো ওখানের অনেক সময় দেখা যায় এখন 17,000 টাকা টন যাচ্ছে কয়লার টন, এটা উঠে যায় আপনি 20-22-25 হাজার টাকা পর্যন্ত উঠে যায়। কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে চায়ের মার্কেটে আমরা দাম বাড়াতে পারবো না। আমরা যদি বলি যে আমি আজকে 250 টাকার নিচে চা বিক্রি করবো না, তাহলে আমার চা বিক্রি হবে না। তা আমরা যেহেতু অকশন মার্কেট, বায়ের উপর ডিপেন্ডস করে আমাদের প্রাইসটা, তো তারা তো আমাদেরকে বুঝবে না যে এখানে কয়লার দাম বেড়ে গেছে যার জন্য বেশি দেওয়া উচিত। তারা চাবে হচ্ছিল কি যত কম রেটে কেনা যায়। কিন্তু আমাদের যে এই ক্ষতিগুলো আমাদের হয়, এবং আপনার এই যে বিদ্যুৎ চলে গেলে আপনার জেনারেটরের মাধ্যমে যখন আমরা এই ফ্যাক্টরিটা পরিচালনা করি তখন আমাদের অনেক টাকা গুনতে হয় আপনার পেট্রোলের পেছনে, এটা কিন্তু আমরা কুলে উঠতে পারি না। বা জেনারেটর ব্যাকআপের একটা সময় থাকে, তারপর জেনারেটর ব্যাকআপও নেয় না। আপনার ফ্যাক্টরি যে 6 লাইনে একটা 10 লাইনের ফ্যাক্টরি, এত বড় জেনারেটর দিয়ে আপনার পোষাবেও না। তখন বাধ্য হয়ে যে পাতাগুলো মেশিনে থাকে বা আপনার প্রসেসিংয়ে থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এর ফলে কিন্তু আমরা ফ্যাক্টরিটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এরপর আপনার কৃষক পর্যায়ে কিন্তু আবার কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই প্রচণ্ড খরার কারণে কিন্তু ওখানে ইরিগেশন নাই, কারণ ইরিগেশন দেওয়ার মতো ছোটো ছোটো প্রান্তিক কৃষক, তাদের পক্ষে সম্ভব হয় না আপনার ডিজেল চালিত যে সকল রয়েছে, পাম্প রয়েছে, পাইপ দিয়ে আপনার এত বড় জায়গাতে আপনি ইরিগেশন সিস্টেম পরিচালনা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং যখন প্রচুর পরিমাণ খরা হয় তখন দেখা যায় আপনার পোকার প্রচুর আপনার আক্রমণ হয়, আর ওই সময় এক শ্রেণীর লোক দেখা যায় আপনার ওষুধের দাম বাড়িয়ে দেয়, যার ফলেও কিন্তু কৃষকরা প্রপারলি এটা মেনটেন করতে পারে না, তখনও কিন্তু চায়ের অনেক ক্ষতি হয়, এবং যারা এই সেক্টরের সাথে জড়িত তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়। এগুলো একটা বড় চ্যালেঞ্জ আসলে। তো চ্যালেঞ্জ তো থাকবেই, সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণ করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং উত্তরবঙ্গে বিশেষ করে মঙ্গারকৃত যে জেলাসমূহ রয়েছে এখন সেই মঙ্গা নেই। এখন আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, দেখি, ঘুরি। আমি তো মনে করি বিশেষ করে পঞ্চগড়,
ঠাকুরগাঁ, এটা আপনার অনেক রিচ একটা জেলার পর্যায়ে চলে এসছে। আচ্ছা, কি মনে হয় আসলে ভবিষ্যতে চা শিল্পের নীতিগত কিংবা কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে সরকার, চা বোর্ড কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা কি কি পরিকল্পনা নিতে পারেন বলে আপনার সাজেশন কি থাকবে? ইতিমধ্যে আমাদের দাবির মুখে কিন্তু এই যে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে। আগে কিন্তু ওপেন ছিল, জাস্ট 2 বছর আগে। গত বছর থেকে চালু হয়েছে, 2024 থেকে চালু হয়েছে, এটা 2025। 2023-এও কিন্তু আপনি অকশন মার্কেট ছিল ওপেন। তখন আমাদের উৎপাদন খরচ কী হতো না হতো ওটা ইম্পর্টেন্ট ছিল না। আপনার যারা বায়ার ছিল তারা আপনার 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে পাতা কিনেছে, চা কিনেছে, আমাদের খরচ যায় হতো। এটা আমি ধন্যবাদ জানাই আমরা টি বোর্ডকে, আমাদের দাবির মুখে, এবং তারাও দেখেছে। আমরা একটা ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে, 160 টাকা নিচে চা কিনা যাবে না 2024-এ। আর এবছর এই যে আপনার এপ্রিল থেকে এটা আবার পূর্ণ বিবেচনা করা হয়েছে। এখন ফ্লোর প্রাইস হলো 180 নিচে কেউ পাতা কিনতে পারবে, চা পাতা কিনতে পারবে না। সে যদি কিনতে হয় মিনিমাম 180 কিনতে হবে। কেউ যদি খারাপ চা তৈরি করে তাহলে তার চাটা বিক্রি হবে না, এটা ভালো। আর খারাপ চা কেউ 180-তে কিনবো না, তখন কী হবে? সে খারাপ চা উৎপাদনে নিরুৎসাহিত হবে, সে ভালো চা তৈরি করতে উৎসাহিত হবে। এটা অবশ্যই আমি মনে করি যে একটা ভাবা পাওয়ার উপযুক্ত কাজ করেছে। এবং এটা এখন এই বছর 180। আমাদের 2টা স্লট হয়েছে, একটা হচ্ছিল গিয়া সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রামের জন্য, সিলেট ডিভিশন আর চট্টগ্রাম ডিভিশনের জন্য একরকম প্রাইস, ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের জন্য আরেকটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। নিয়াজের চেষ্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আজকে চা শিল্পের বিভিন্ন দিক, বিশেষ করে এই শিল্পের যে সম্ভাবনা আছে, যে চ্যালেঞ্জগুলো আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের পরবর্তী আয়োজনে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।